এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল। আজকে সকালটাও অনেক অন্য দিনের মতো একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ওই যে সময়ের অভাবে শ্যুট করে হয়ে ওঠেনি। তো এইখানে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি এই যে কি পাঙাশ মাছ না কি মাছ নিয়ে এসেছিলো, চাই হোক ফার্স্ট টাইম ট্রাই করবো। তো সেটা ধনে পাতা দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছি। এখানে বরবটি আলু ভাজা, এখানে লাউ ডাল, আর এটা দুপুরের ভাত, আর এগুলো দুপুরের তরকারি, আর এটা সকালবেলার জন্য বেড়ে চেড়ে রেখেছি। এবার চা বসাবো, একটু চা খাবো। তোমরা তো জানোই চা খেলে যে আমার মনের কি তৃপ্তি হয় সে তো আমিই জানি। যাই হোক, ভাঙা কাপটা এভাবে চা খেয়ে নিচ্ছি। কি করব, যতদিন যাওয়া যায় ভাঙা কাপে। অ্যাকচুয়ালি কাপ কিনতে যাব, কিন্তু এই কাপটায় চা খেয়ে না আমার মনের এতটাই শান্তি হয়ে গেছে না, আমি না আর অন্য কোনো কাপ না ট্রাই করার ইচ্ছাই হচ্ছে না আমার। এই হচ্ছে কথা। এবার আমি বাজারেও যাওয়ার সময় পাচ্ছি না, তো ভাবলাম থাক, এই কটা দিনেরই তো ব্যাপার, যে কদিন এখানে আছি, তারপরে তো বাপের বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহে, একেবারে তখনই আমি দোকান দিয়ে কিনে নিয়ে আসবো। কারণ এমনি তো আমি বাজারে যাবো ওই সেলের জন্য, কিছু কিনি না কিনি, সেল ঘুরতে তো ভাল লাগে বলো। দেখো, সবসময় যে হাতে টাকা কড়ি থাকবে বা সবসময় যে কিনতেই হবে এমন কোনো মানে নেই। মেয়ের জন্য একটা কেনার ইচ্ছে ছিল, কিনে ফেলেছি, ব্যাস ওইটুকুই। আবার কি নিজের জন্য কিনি না কিনি, মেয়ে তো কিনে হয়ে গেছে। এখন বুঝতে পারি যে মা বাবা কেন সন্তানের জন্য আগে কেনে। যখন ছোটোবেলা ছিলাম, আমি যখন সেলে যেতাম, তখন যখন মাকে বলতাম যে মা তোমাদের জন্য কিছু নেবে না, তখন মা বলতো যে না রে, আমাদের কিছু লাগবে না, তোর হলেই হলো। তো মা বাবা সেই কথাগুলো না এখনো কানে বাজে, যে কিছু হোক না হোক তোর হলেই হলো। এটাই এখন বুঝতে পারি যে কেন তখন এই কথাটা বারবার বলতে পারি। কারণ একবার যখন মা বাবা হয়ে যাবে না, তখন মনে হবে কি আমার দরকার নেই, বাচ্চার হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ঘরে নববর্ষটা নতুন জামা পরা, এই পরা অনেকটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। যারা আমাদের মতো মধ্যবিত্ত আর কি, তারা ঠিক জানে যে কতটা কষ্ট করে কতটা স্ট্রাগল করে তারপরে দিন আমরা কোনো অনুষ্ঠান পালন করি, তাই নাকি? আমি তো ভুল কিছু বলি না। আরেকটা কথা কি জানো, এই যখন ছোটোবেলা ছিলাম, তখন যখন প্রত্যেকটা নববর্ষে জামা পরতাম, নতুন জামা হোক আর নতুন নাইটি হোক, বাবা দুটো জামা, বাবা দুটো নাইটি, মা দুটো জামা দিয়ে প্রত্যেকটা নববর্ষে যখন কাটাতাম, কোথাও ঘুরতে, নববর্ষে কিন্তু সবাই ঘুরতে যায়, আমার ঘোরার সেরকম কোনো জায়গা ছিল না। এই যেতাম একটাই বাড়িতে, সেটা হচ্ছে আমার মেজো মাসির বাড়ি। ঠিক আছে, মেজো মাসির বাড়ি আমাদের বাড়ির থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই জানবে। যাই হোক, ওই মেজো মাসির বাড়ি গিয়ে একটু বিকালবেলা ঘুরতাম, চাটা খেতাম, খেয়ে দিয়ে আবার রাত্রিবেলা বাড়ি চলে আসতাম। এই ছিল আমার নববর্ষের ঘোরা। সেরকম মতো ঘোরাঘুরি আমি করতাম। ওইগুলো নিয়ে যে ঘুরতে পারতাম সে অনেক। এবছর জানি না কী হবে, এবছর তো বাড়িতেই নববর্ষটা কাটাবো। নতুন কিছু তো আশা আমি করিনি, আর করবো না, মেয়ের জন্য হয়ে গেছে। তো তোমরা বলো, আমার কথা আমি বাদ দাও, তোমরা বলো তোমাদের কী কী কেনাকাটা হয়েছে, তোমার প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর আমার মেয়ের জামাগুলো এখন তোমাদের দেখাইনি, কারণ সেদিন সব শুট হয়েছে। পরার পর যখন মেয়ের জামাগুলো না আলমারিতে তুলে রেখেছে, কারণ একদিনটা পরাবো নববর্ষের জন্য। তো যাই হোক, তারপরে আমার মনে পড়েছে যে মা আমি তো তোমাদের সাথে শেয়ার করিনি। থাক, শেয়ার যখন করিনি, সেরকম দেখো, সেরকম একটা মানে আহামরি কিছু তো মামার জন্য আমি কিনতে পারিনি। যতটুকু আমার যে সামর্থ্য আমি সেই অনুযায়ী কিনেছি। তো প্রাইসগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। থাক, যেদিন পড়াবো সেদিন আবার প্রাইস বলে দেবো। আর প্রাইসটা যেটা সত্যি সেটাই আমি বলি। যাই হোক, তো ওই জামাগুলো আমি বললাম থাক, এখন দেখানোর দরকার নেই, একেবারে যেদিন পড়াবো সেদিনই দেখাবো। আর এই আর একটা দিন তোমাদের দাদাভাইয়ের ডে ডিউটি আছে, মানে কালকে দিনটা গেলে ব্যাস, এবং আমার বাপের বাড়ি যাওয়ার কাউন্টিং স্টার্ট।
যেটা তোমাদের বলছিলাম আর কি, যে বাপের বাড়ি যাব, আর ইচ্ছা আছে কালকে তোমাদের যাদের বাড়ির নাইট ডিউটি শুরু রোববার দিয়ে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে হচ্ছে কি বাবার কাছে হাত জিনিস পাঠিয়ে দেবো, শনিবারে হচ্ছে কি আমি তোমাদের দাদাবাড়ির সাথে যাবো, কারণ আমাকে বলছি তোমার যখন নাইট ডিউটি তুমি আমাকে ওখানে নিয়ে গিয়ে দিয়ে আসবো, ব্যাস ক্লিয়ার কথা, কোনো কথা নেই। তো বললো ঠিক আছে দিয়ে আসবো, মানে গিন্নির হুকুম বলে কথা আর কি। তো আমি আমার গাড়িতে করেই যাবো, ইচ্ছা আছে। শনিবার গেল, রবিবারে হচ্ছে নীল ষষ্ঠী, রোববারে একটু যাবো বাজারে, সোমবারে যাবো যেহেতু সেল শেষ চড়ক পুজো, যাবো একটু বাজারে। আর একটা কথা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেটা হচ্ছে আমি ওই বাড়ি গিয়েও তোমাদের সাথে প্রত্যেক দিনে ডেলি ব্লগ শেয়ার করতে পারবো, যেটা নিয়ে চিন্তা করছিলাম আর কি। কারণ ওখানে আমাদের পাড়ায় না অনেকের ওয়াইফাই আছে, এবার দেখো সবাই তো আর ওয়াইফাই শেয়ার করতে চায় না, বাট আমার মাও এখন নেমে না, কারণ যেহেতু আমাদের এলইডি টিভি নিয়ে বেকার নিয়ে নষ্ট করবে না, তাই জন্য ওই দাদাভাই বলতে যে বল ঠিক আছে তুই যখন ভিডিও শেষ করে আমার বাড়ির ওয়াইফাই তুই নিস, কারণ তোর ফ্যামিলি মেম্বার্সরা অপেক্ষা করবে তোর ভিডিওর জন্য, তো এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। তো থ্যাংকস টু দাদাভাই, আর আমি বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো দাদাভাইকে অবশ্যই। তো যাই হোক এখন অনেক কথা বললাম, তো এই যে চলছে গরম গরম চা, ফুটলেই নামাবো। তোমরা তো জানো আমার চায়ের ক্রেভিং কীরকম, সবাই জানো। তো ঠিক আছে গাইস, চা নিয়ে একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমি চলে এলাম সকালবেলায় ব্রেকফাস্টের থালি নিয়ে, এই যে লাউ ডাল দিয়ে একটু শান্তি করে তৃপ্তি করে দুটো খাবো। আর আমার ম্যাডাম মানে আমার কন্যা কিন্তু এখন ঘুমাচ্ছে, ওই যে সে ভোর 5:30টায় উঠেছিল, উনি নাকি ওনার বাবাকে টিফিন বানিয়ে দেবে, কিন্তু দুঃখবশত কিছুই করতে পারেনি। সারাটাক্ষণ রাস্তায় ঘুরে ঘুরেই বাবার সাথে কাটিয়ে দিলেন। তারপরে ওনার বাবা চা খেলেন, খেয়ে দিয়ে ডিউটি চলে গেলেন, আর উনি একটু দোদো খেয়ে ঘুমিয়ে পড়লেন। যাই হোক এখানে আমি ভাবলাম একটু খেয়েই নিই। তো ম্যাডাম কিন্তু আজকে সকালবেলাও খাবার খায়নি। এইভাবে যদি ও প্রত্যেক দিনের সকালের খাবার স্কিপ করে কিভাবে হয় বলো, কিভাবে ওকে খাওয়াবো? ও যদি এইভাবে ঘুমিয়ে পড়ে আমি কি করে চলবো বলো? তো আমি ভাবলাম ঠিক আছে 10টা যখন বেজেই গেছে, আর গরমে না ওকে খুব একটা জোর করি না আমি, কারণ আমার মনে হয় না জোর করাটা উচিত। বাজে হচ্ছে 2টো বেজে গেছে। তো আজকে অনেকক্ষণ ধরে একটু ঘুমিয়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল। তো সকালবেলায় বাসন টাসন প্রায় সবই মাজা কমপ্লিট। এবার মেয়েকে আলাদা করে খাওয়াবো না, আলাদা করে খাওয়ালে না ও খেতে চায় না, তাই দেখি আগে আমাদেরই থালাতে ওর জন্য বাড়বো, বেড়ে দেন ওকে খাওয়াবো। তো আমরা একসাথে স্নান করে এসেছি, এখনও ঘুম পাচ্ছে, জানি না কিসের এত ঘুমের হুজো করেছে, ভগবানই জানে। আর ওখানে করে যাচ্ছে। তো গাইস এই যে বাসনপত্র যেগুলো এখন অর্গানাইজ করব ওখানে, এই যে আমি ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, 2টো মাছের আলু আর লাউ ডাল দিয়ে। দেখা যাক ম্যাডাম এই থালায় খায় নাকি, দেবো। টিভিটা একটু চালাবো। ও এখন টিভির প্লাগগুলো দিতে একটু সুবিধা হয়েছে, নাহলে আগে যা পরিস্থিতি ছিল। টিভি চালিয়ে চালিয়ে খাওয়াবো। এই যে মাম্মামকে খাইয়ে আমিও চলে এসেছি দুপুরবেলার লাঞ্চের থালি নিয়ে। এখানে দেখো, আর মাম্মাম কিন্তু ভাতটা খেয়েছিল, যাই হোক মনে একটু শান্তি পেয়েছি যে অন্তত দুপুরবেলা তো খেলো, আগের দিনের মতো লেট তো করেনি। আর এই যে এখানে আছে মোচা, এটা রান্না করেছিল শাশুড়ি মা। আর এখানে লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল, ওই যে নতুন একটা তোমাদের দাদাভাই মাছ এনেছিল না, সেই মাছের ঝোল করেছি। দেখি না কেমন লাগে, আদা রসুন বাটা দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওই জন্য হালকা করে করলাম। আর এই দেখো গল্প করতে করতে না রান্নাঘর দিয়ে আরেকটা তরকারি আনতে আমি ভুলেই গেছি, তো আবার চললাম রান্নাঘরে তরকারি আনতে। তো চলো দেখা যাক কী তরকারি। এই যে বরবটি আলু ভাজা, তো এটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, মোটামুটি লাগে, তাও খেয়ে নেবো আর কি, করেছে যখন খেতে তো হবেই। আর এই যে সব রকম খাবার নিয়ে চলে এসছে, আর এটাও একটু পাতে নিয়ে নিলাম অল্প করে, হাতটা যেহেতু এঁটো করিনি তাই এই হাত দিয়ে আমি পাতে নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাত এঁটো করে কোনোদিন কিছু নিই না। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ লাঞ্চের থালি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দুপুরবেলা খেয়ে দিয়ে সেরকম আর কোনো শ্যুট করা হয়নি, তো আমি ভাবলাম একেবারে বিকেলবেলা ঘুম থেকে উঠেই আর কি করব। তো এখন চললাম মুখ হাত পা ধুতে কলপারে। আসলে আমাদের তো বাড়িতে বেসিনের ব্যবস্থা নেই, তাই আমরা কলপারে গিয়ে মুখ ধুই, এটা অনেকের বাড়িতেই আছে আর কি। তো যাই হোক বেসিনটা হলে বেশি সুবিধা হতো, যবে হবে তবে দেখা যাবে। আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই সব কিছু স্বপ্ন পূরণ করতে পারবো। এনে মুখ টুক ধুয়ে দেখতেই পাচ্ছ আমার মুখটা ভার হয়ে রয়েছে, আসলে ঘুম থেকে উঠলে সবারই মুখ ভার হয়ে যায়। তো এখানে মুখ টুক মুছে তৈরি হয়ে নিলাম আবার এক যুদ্ধের জন্য।
তো যুদ্ধটা কি বলি, হ্যাঁ কালকে রান্নার জন্য আবার প্রিপারেশন নিতে হবে আর কি। তো আমি যেহেতু তোমাদের বলেই রেখেছি আমি আগের দিন সবজি কেটে রাখি, তাই জন্য যুদ্ধ তো একটা বটেই। তো আমি সব কিছু টুকিটাকি করে বার করে নিচ্ছি। নিয়ে নিলাম কুমড়ো, নিয়ে নিলাম সজনে ডাঁটা। আসলে কুমড়োটা যদি এবারও না করি আবার নষ্ট হয়ে পচে যাবে, আর বাবা আনার কুমড়োটা বৃথা হয়ে যাবে। এর আগেও কুমড়ো একটা আমার জন্যই নষ্ট হয়েছে ওইভাবে পড়ে থেকে থেকে, সুতরাং আর আমি কুমড়ো নষ্ট হতে দেবো না। আর এই দেখো এত সুন্দর সুন্দর বেগুন দেখে মনটা একটু শান্তি হলো। তো যেমন ভাবা তেমন কাজ, বেগুন দেখে মনে হলো কি অনেকদিন বেগুন পোড়া খাওয়া হয় না, তাই একটু বেগুন পোড়া খাবো। তো যাই হোক কালকে করবো বেগুন পোড়া, সুতরাং একটু কাটাকুটির ঝামেলাটা কমলো আর কি। তো যা যাবতীয় নেওয়ার দরকার নিয়ে নিয়েছি, বাদ বাকিটুকু ফ্রিজে তুলে রাখবো। এখানে নিয়ে নিয়েছিলাম লঙ্কা আর টমেটো, যেগুলো দরকার আর কি, সব তো দরকার না যেহেতু বেগুন পোড়া খাবো। আর করব হচ্ছে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, যেটা সকালবেলা হবে, আর দুপুরবেলা বেগুন পোড়া আর মাছের ঝোল। তো চলো আমি চলে যাই আমার যুদ্ধে। আর সবজি কাটার জন্য আরও কিছু কিছু জিনিস আমার লাগবে, সেগুলো আমি নিয়ে নেব হচ্ছে পিঁড়ি, বটি, আলুর ব্যাগের থেকে আলু নিতে হবে। তো চলো আর কয়েকটা বাসনপত্র নিয়ে এবার আমি বসে পড়লাম সবজি কাটতে। এবার বলি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলও করব, আর সজনে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারিটাও করব। এতগুলো সজনে ডাঁটা যদি আমি আবার রেখে দিই তাহলে ওই কবে খাবো করে আর না খাওয়া হয়ে ওঠে না। সুতরাং বেকার সেগুলো শুটকে যাবে, নষ্ট হয়ে যাবে, পরে খাওয়াও যাবে না। আর যেহেতু টাকা দিয়ে কেনা জিনিস, এর মর্ম এখন খুবই বুঝি। আগে অত বুঝতাম না, কিন্তু এখন মর্মটা খুবই বুঝি, যেহেতু সংসার হয়েছে কি না, সংসার হলে সবাই বোঝে। যাই হোক, তো এখন দেখো সবজিগুলো টুকটুক করে কেটে নেব। আর এদিকে কুমড়ো টুমড়ো সব আমার কাটা হয়নি, কুমড়োটা লাস্টে কাটবো ভাবছি। এখানে লঙ্কাগুলো কেটে নেব। তো চলো আমি সবজি কাটতে লাগি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার এখানে কুমড়োটা কাটতে খুব ভয় লাগছিল, কেন জানি না, কোনোবার এরকম হয়নি কিন্তু এবারই হচ্ছিল। আসলে কুমড়োটার স্লিপ খাচ্ছিল, তো সুতরাং মনে হচ্ছিল কি বটিতে মনে হয় এই গেল আমার হাতটা ফালি হয়ে। যাই হোক কুমড়োটা দেখো কেটে নেব, দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আগের দিন যখন বাইরে রেখেছিলাম না, কয়েকটা লাল পিঁপড়া এসে কুটুর কুটুর করে কুমড়োটার গায়ে বসেছিল, ভাবলাম মিষ্টি মনে হয়, ওই জন্য হয়তো বসেছে। এখন রান্না না করলে তো বুঝতে তো আর পারবো না, তো দেখা যাক কেটে কুটে নিই। আর আগে যেন আমি বিয়ের আগে কিছু না এই বটিতে কাটতে পারতাম না, মানে খুব ভয় লাগতো, আর মাও আমাকে কাটতে দিত না, বলতো না ধার আছে হাত কেটে যাবে। আর এখন বিয়ের পর দেখো সব কিছু এতেই আটকে রয়েছে। এই বলে মেয়েদের জীবন, বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। কুমড়োগুলো সাইজ মতো কাটা হয়ে গেছে, কেটে নেবো এবার আলু। এই যে সেই বিখ্যাত বড় বড় আলু, যেগুলো দেখে নিজেকে সামলানো যায় না, রাগে মাথা ফেটে পড়ে। যাই হোক এখন সাইজ বুঝে কেটে নেব। কিন্তু এই বড় আলু আনার পর আমার একটাই সমস্যা হয়েছে, আসলে আমি যে মেপে মেপে আলুটা কাটতাম, আসলে অনেক সময় হয় কি অতিরিক্ত আলু কাটার ফলে না কেউ খেতে চায় না, সেগুলো নষ্ট হয়। তো সেই আলুগুলো যদি আমি বাড়তি আলুগুলো যদি না কাটতাম, পরের দিন কোনো তরকারিতে ইউজ করতে পারতাম। যাই হোক, তো এই আলু আনার পরে না সেইগুলোই আমার হয়েছে আর কি, মানে মাপ বুঝি না, বেশি কাটা হয়ে যায় আর কি। ছোট মিডিয়াম সাইজের হলে খুব সুবিধা হয়। তো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে ফাদ্দার কিন্তু আমাদের বাড়িতে এই আলু আর নিয়ে আসবে না। তো দেখো সবজি টবজি কেটে চলে আসলাম ছাদে, আর এসে এই অতিথিদের সাথে দেখা। এই যে জোড়া শালিক, আমি কিন্তু এখনও জোড়া শালিকে বিশ্বাস করি। যাই হোক বিকেলবেলা ছাদে একটু ঘুরু ঘুরু করে জামা কাপড় নামিয়ে চলে আসলাম চা খেতে, রোজগার মতো। আর এখানে মাম্মাম দেখো একটুখানি চা খাচ্ছে, দেখো দেখো পরিস্থিতি দেখো।
ওর চায়ের এনজয়মেন্টটা দেখো। আমি কিন্তু ওকে চা দিই না। যাই হোক, সব কিছু রাস্তায় ঘোরাঘুরি সেরে মাম্মাম চাটা খেয়ে আমরাও খেয়ে দে এবার ফাইনালি ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। মাম্মামকে এবার ডিনার সারাতে হবে, প্রায় 9টা বেজে গেছে। তো তাই ওর ডিনারটা চাপিয়ে দেবো। রোজগার মতো এখন হোমমেড স্যারেলাক্সটা ওকে দিই না, কারণ ও কিছুতেই খেতে চাচ্ছে না, কেন জানি না। তো আজকে ভাবলাম কেনা স্যারেলাক্সটাই ওকে দেবো রাত্রিবেলা, হালকা পাতলা করে দেবো। তো আজকে দেখা যাক ম্যাডাম খায় কি না। তো তোমরাও অবশ্যই দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি গ্যাসের সিলিন্ডার দিয়ে সবসময় নবটা বন্ধ করে রাখি, নাহলে আমার খুব ভয় লাগে। কারণ আমার মাও এটা বলে যে সবসময় সিলিন্ডার দিয়ে বন্ধ করাটাই উচিত, এটা আমি মনে করি আর কি। আর রান্না করার সময় যখন গ্যাসের সিলিন্ডার বলো এই বলো সব পরিষ্কার দেখি না, খুব ভালো লাগে। ওইদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি, এবার এইদিকে তরকারিগুলো বার করে নেব। এগুলো তো গরম করতে হবে বলো, সেই কোন সকালে রান্না হয়েছে সেগুলো এবার গরম করে নেওয়ার পালা, নাহলে খাবো কী করে। ওই যে ওখানে একটু ছিল মোচা, আর এখানে ওই যে মাছের ঝোল তারপরে আরও কী কী তরকারি ছিল। তো চলো সেগুলো গরম করে নেব। ভাত বসাবো রাত্রিবেলা, অল্প একটু বসালেই হয়ে যাবে, ওই 1 কৌটো কি হাফ কৌটো। তাই ভাত করব বলে নিয়ে যাচ্ছিলাম ঘরে হাঁড়িটা, মানে পাতিল বলতে পারো আর কি। এইটাতে 1.5-2 কোটো মতো ভাত ধরে যায়, মানে অতটা অসুবিধা হয় না। আর খুব সুন্দর এটা, যেহেতু অ্যালুমিনিয়ামের না, গ্যাসের জন্য এটাই পারফেক্ট। আর হচ্ছে গিয়ে কি বলে, ইন্ডাকশানে না ননস্টিকেরটাই বেশি ভালো হয়। আর ওখানে মাম্মাম কিন্তু আমার সাথে দুষ্টুমি করে যাচ্ছিলো। এদিকে দেখো চাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে ধোবো। আর এখানে দেখতেই পাচ্ছ, আমি যেহেতু বললাম আমাদের বেসিনের ব্যবস্থা নেই, তাই এই জল তুলে রাখি না, সেই জল দিয়ে সব ধোয়াধুয়ি করি। আর এখানে দেখো এই জলের বালতির ঢাকনাটার জন্য না একটা ঢাকনা কিনতে হবে। কবে দিয়ে ভাবছি যাবো বাজারে, যাওয়াই হয় না সময়ের অভাবে। আর একটু টাকা কড়িরও টানাটানি আছে, এখনও তোমাদের দাদাভাইয়ের মাইনে হয়ে ওঠেনি, তাই মাইনেটা পেলে তারপরে যাব। আর এখানে প্রেশার কুকারটা না আগের দিন সিদ্ধ করেছিলাম সকালবেলা লাউ ডালটা, তাই এখনও প্রেশার কুকারটা না তোলা হয়নি। মেজে টেজে এখানেই রেখে দিয়েছি, তুলে নেব খুব শীঘ্রই। আর এখানে মেয়ে চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে। ক্যামেরা তো ও ধরবেই ধরবে, ও যে ভাবে এটা যে কী তা কে জানে, ভগবান জানে। ও যে কী আনন্দ পায় ক্যামেরা দেখলে। আর এই যে আমার নোংরা জলের বালতি, মানে যাই হোক নোংরা জলের বালতি বলতে নোংরা না, ওর মধ্যে জলগুলো ফেলাই আর কি। রান্না করার সময় যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জলগুলো হয় হাত টাত ধোয়ার জন্য, যেমন চাল ধোয়ার জন্য, তখন ওর মধ্যে ফেলাই আর কি। আর এখানে আমি মাম্মামকে কন্টিনিউয়াসলি বারণ করছিলাম, মাম্মাম এভাবে দুষ্টুমি করে না, তুমি যাও ঘরে যাও, তোমার বাবা চলে আসবে। কিন্তু মাম্মাম কোনো মতে কথা শুনছিল না। আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে একসাথে, তারপরে শেষে বুঝাতে পারলাম, তখন ও বললো যে ঠিক আছে আর ধরবো না। ঠিক আছে বলতে কি, বলতে তো আর পারে না, ওই ঘাটটা শুধু নাড়াই এই আর কি। ধীরে ধীরে সবই শিখে যাবে। সেই দিন ওকে হসপিটাল দিয়ে এনেছি, আর এত তাড়াতাড়ি পাকা বুড়ি হয়ে গেছে। বলতে না বলতে আবার চলে এসছে, ওই দেখো ওর বাবার সাথে ও চলে এসছে। ওর বাবা বলছে যে আগে দেখ তোর মা রান্নাঘরে কী করছে। তা আমি বললাম কর্তামশাই রান্নাঘরে ঘুমাচ্ছি। তো তাই মেয়ে দেখতে চলে আসলো। আর ওই দেখো ওই দেখো ওই দেখো টুক করে গ্যাস লাইটারটা ধরে। এখন সব কিছু হাতে পেয়ে এত মুশকিল হয়েছে, সব সরাতে সরাতে না আমার জীবন শেষ হয়ে যায়। ওর হাতের কাছে কিচ্ছু রাখা যায় না, কিচ্ছু না মানে কিচ্ছু না। ভয় লাগে হুট করে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। আর এটা প্রত্যেক ঘরেই হয়তো হয়, বাচ্চাদের এক একটা স্টেজে এক এক রকম বিপদ হয়। তাই জন্য খুব সাবধানে সবাই কাজ করবে। আমি তো চেষ্টা করি, তো আমার আরও একটু সাবধান হওয়া উচিত। আর এখানে বসিয়ে দিলাম মাছের ঝোলটা গরম করতে। এবার যাবো মেয়েকে নিয়ে ঘরে। আর এই দেখো আমি পাগলি। হাই, কেমন আছো সবাই? এই পাগলিকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, নাহলে এই পাগলি ঠিকঠাক হবে না। ডাক্তার দেখাতে হবে না, পাগল হয়ে গেছি না আমি। ওই যে দেখো আমার টাকলু মাম্মাম। তো চলো নাচতে নাচতে চলে গেলাম पंछी बने उड़ती फिरूं मस्त गगन में। রান্নাঘরেই চলে এসেছি। এখনও দেখো মানে ফোটেইনি, তাও তো আমি জোরটা কমিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের তেলটা কম পড়ে গেছিলো এই মাসে, মানে এই মাসে না তোমাদের দাদাভাই তেলই আনেনি আর কি। আগের মাসে বেশি করে এনে রেখেছিলো 5 কিলো, তাই সেগুলো দিয়েই চলে গেছিলো। তো হঠাৎ এখন তেল তো লাগবেই, এখন ওর মাইনে হয়নি, তাই ও গেল বাজারে 1 প্যাকেট তেল আনতে, যে 1 প্যাকেট তেল দিয়ে রান্নাটা করতে হবে। আর এখানে আমি না ভয়তে রান্নাঘরে চলে গেছি একটা আওয়াজ পেয়ে। অ্যাকচুয়ালি হঠাৎ করে এমন আওয়াজ হলো চিৎ করে, আমি ভাবলাম কি গ্যাসে হয়তো তরকারি মরকারি সব উদলা পড়ে গেছে, কিন্তু দেখলাম না, আমার না পাশের বাড়ির দিয়ে আওয়াজ হচ্ছে। তো যাই হোক আমি এখানে তেলটা ঢেলে নেবো, কালকে সকালে যেহেতু রান্না করতে হবে তাই। আর এটা কিন্তু গোকুলের রিফাইন্ড অয়েল। আমরা কিন্তু রিফাইন্ড অয়েলটা এখনটা খাই, আগে যখন মানে আমার শাশুড়ি মা সংসার চালাতেন তখন সবসময় সর্ষের তেলটাই আনতো। কিন্তু সর্ষের তেলে না আমার সব কিছু খেতে ভালো লাগে না আর কি। সর্ষের তেলে ভাজাভুজি, ডিম ভাজা বলো পাঁপড় ভাজা বলো, কি বিচ্ছিরি স্মেল করে সর্ষের তেলে।
এমনি মাংস বলো আর আদার্স রান্না বলো ভালো লাগে খেতে, কিন্তু সব কিছু সর্ষের তেলে ভালো লাগে না। আর সর্ষের তেলের দামটাও খুব, তো রিফাইন তেল এখনকার সময়ের জন্য বেস্ট আছে। আর এখানে তেলটা ঢালার সময় কীরকমভাবে মানে তরকারি ফোটে যেরকম করে সেরকম করে হচ্ছিলো, তো আমি ভাবলাম কী হলো, এটা প্রবলেম হচ্ছে কেন ফানেলটায়। তারপরে দেখলাম না, কোনো প্রবলেম না, আসলে অনেক দিন বাদে তেলটা ঢালা হচ্ছে আর কি, তাই একটু প্রবলেম করছিল। এখানে তেলটা সাবধানে ঢালছি ঠিকই, কিন্তু মেয়ে আমার পেছনে সমানই গুঁতো দিয়েই যাচ্ছে। তোমরা হয়তো দুষ্টুটাকে দেখতে পাচ্ছ না, কিন্তু দুষ্টুটার দুষ্টুমির শেষ নেই। ওই দেখো ওই দেখো ওই দেখো গেটে যাচ্ছে। আমি বলছি কি, যা বাবা দেখে হয়তো তোর বাবা এসছে নাকি নানু করে, তাই ও দেখতে গেল। আর ওর তো দুষ্টুমির শেষ নেই, তোমরা জানো না, তোমাদের সাথে তো সবসময় সব তুলে ধরতে পারি না। আর দেখো